একরকম নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় সরকারের আর্থিক অবস্থা। কারণ আয় এতটাই কম যে রাষ্ট্র পরিচালনায় মূল ভরসা হয়ে উঠছে ব্যাংকের টাকা। রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছুঁই আছে, বিদেশি ঋণের দায় আর বাড়তি ব্যয়ের চাপ। এমন বাস্তবতায় ব্যবসা, বিনিয়োগ আর উন্নয়ন বান্ধব বাজেট দিতে কতটা স্বস্তিতে সরকার, সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। সময় বেশি দূরে নাই, এই বছরের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে পালাবে তারেক রহমান। পালাতে হবে, পালাতে বাধ্য হবে। ওই শারীরিকভাবে কিন্তু অক্ষম তারেক, সে জানেন ও কিন্তু সোজাইয়া খুব ভালো হাঁটতে পারে না, আর সোজা হলে কিন্তু বাঁকা হইতে পারে না। দেখবেন চেয়ার ছাড়া কিন্তু নামাজ পড়তে পারে না। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন, আমি 5 তারিখের পরেই বলছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও জৈনপুরী পীর সাহেব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তার এই বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক ও ধর্মীয় ইস্যু জানিয়ে নতুন করে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন তারেক রহমান এবং বিএনপির এমপি মন্ত্রীরা। সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই কঠিন ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে বিএনপি সরকার। বাংলার মানুষ হাহাকার শুরু করে দিয়েছে। বাংলার মানুষ খাবার পাচ্ছে না। বাংলাদেশের মানুষ কেউ তেল পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। পুরো দেশের মানুষ হাহাকার করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ, কিছু চাঞ্চল্যকর ফুটেজ নিয়ে এসেছি। কথা বাড়াবো না, চলুন সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। চাঞ্চল্যকর ভিডিও ফুটেজগুলো আমরা ভিডিওর স্ক্রিনে দেখে আসি। চলুন দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। একরকম নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থায় সরকারের আর্থিক অবস্থা। কারণ আয় এতটাই কম যে রাষ্ট্র পরিচালনায় মূল ভরসা হয়ে উঠছে ব্যাংকের টাকা। রাজস্ব ঘাটতি লাখ কোটি টাকা ছুঁই আছে, বিদেশি ঋণের দায় আর বাড়তি ব্যয়ের চাপ। এমন বাস্তবতায় ব্যবসা, বিনিয়োগ আর উন্নয়ন বান্ধব বাজেট দিতে কতটা স্বস্তিতে সরকার, সে প্রশ্নই আসছে ঘুরে ফিরে। বিশেষজ্ঞরা মনে করছেন সমীকরণ এতটাই জটিল হয়ে উঠছে যে তা মেলানো কঠিন হবে আগের যে কোনো সময়ের চেয়ে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আব্দুর রশিদ। বাজেটের বাকি মাস দেড়েক, এর মধ্যে দাবি দাওয়া আর প্রত্যাশার কথা জানতে বিভিন্ন পক্ষের সাথে বসছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। থেমে নেই অর্থমন্ত্রীও, চেষ্টা করছেন একটা উপযোগী বাজেটের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণের। কিন্তু স্বস্তিতে নেই তিনি, কারণ অর্থনীতির নানা সূচক এখন বিপর্যস্ত, যা আরও খানিকটা উস্কে দিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচনী ওয়াদা পূরণে, যার আংশিক কার্যক্রম শুরু হয়েছে স্বল্প পরিসরে, যেমন ফ্যামিলি ও কৃষি কার্ড, খাল খনন ইত্যাদি। ফলে নতুন অর্থ বছরে স্বভাবতই বাড়তি বরাদ্দ দিতে হবে এসব খাতে। থাকবে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচির চাপও। ফলে এই দুইয়ের সমন্বয় খানিকটা হলেও কঠিন হবে অর্থমন্ত্রীর জন্য। এই বিশেষজ্ঞ মনে করেন আর্থিক চাপ থাকায় সরকারকে অর্থ ব্যয় করতে হবে বিচার বিশ্লেষণের মাধ্যমে। বাজেটের মধ্যে অর্থনীতি ছাড়াও একটা সমাজতাত্ত্বিক বিষয় এসে গেছে। সমাজতাত্ত্বিক বিষয়টা কিভাবে কাজ করে? বড় একটা বাজেট দিতে হবে, বড় রাজস্ব লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে। যখন দিচ্ছি তখনই আমি জানি যে এটা অর্জিত হবে না। এই বছরে যে নতুন সরকার এসছে, হ্যাঁ এখন সংকট মোকাবেলা করতে হবে, তার জন্য দিতে হবে, কিন্তু এই সময়েই অর্থনীতির মধ্যমেয়াদী কৌশল নিয়ে জোরালো কৌশলের চিন্তাগুলো সামনে নিয়ে আসতে হবে। দেখে যে অনেক প্রোগ্রাম করতে হবে, কিন্তু রাজস্ব তখনও উঠছে না। এরকম মাঝে মাঝে হয়, বছরে প্রথম দিকে দেখা যায় যে রাজস্ব আহরণ এবং ব্যয়টা একটু বেশি থাকে, তখন ব্যাংকিং সিস্টেম থেকে ধার করতে হয়, নাহলে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করতে হয়। চলতি অর্থ বছরের 9 মাসে রাজস্ব ঘাটতি প্রায় লাখ কোটি টাকা। অবস্থা এতটাই খারাপ যে রাষ্ট্রের পরিচালন ব্যয়ের জন্য দুহাত ভরে ধার করতে হচ্ছে সরকারকে। মার্চ পর্যন্ত কেবল ব্যাংক ব্যবস্থা থেকে তা ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। অন্যদিকে এডিপি বাস্তবায়ন কিংবা বিদেশি ঋণের দায় সবখানে বাড়ছে অস্বস্তি। ফলে 9.25 লাখ কোটি টাকার বিলাসী বাজেট দেওয়ার মতো কতটা সুবিধাজনক অবস্থানে আছে সরকার, সে প্রশ্নই বিশ্লেষকদের। এই ঘাটতির বৃত্ত থেকে বের হয়ে আসার জন্য যে অর্থনৈতিক অবস্থা দরকার এই মুহূর্তে, যে একটা উচ্চ প্রবৃদ্ধির দিকে যাবে বাংলাদেশ, বিনিয়োগ বাড়বে, মানে প্রাইভেট সেক্টর বেশি ইনভেস্ট করবে, তো সেরকম কিন্তু এক ধরনের যে ইচ্ছা, আগ্রহ, সেটা কিন্তু নেই। আগামী অর্থ বছরে যেরকম একটা উচ্চাভিলাষী যেটা রাজস্বের লক্ষ্যমাত্রা করছে, তো সেইটা পূরণ না হওয়াটাই খুব স্বাভাবিক। শুধু অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকালে হবে না। এই বাজেটের আগে যে উদ্যোক্তা শ্রেণী, ব্যবসায়ী মহল,
অর্থনীতিবিদ, এই মধ্যমেয়াদী অর্থনৈতিক কৌশলের ধারণাগুলো সব ক্ষেত্র থেকে আসতে হবে। 2026-27 অর্থ বছরে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য থাকছে 7.5%, কিন্তু তেলের দাম বৃদ্ধি সহ নানা সংকট সেই সূচককেও বাড়িয়ে দিতে পারে আগামী দিনে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে, যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন, আমি 5 তারিখের পরেই বলছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট আলেম ও জৈনপুরী পীর সাহেব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তার এই বক্তব্যে উঠে এসেছে রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ক ও ধর্মীয় ইস্যু জানিয়ে নতুন করে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার বক্তব্যে বলেন, আমি 5 তারিখের পরেই বলছিলাম কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আমি যখন এর বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বটবাহিনী আমার বিরোধিতা করত। আমি নাকি রাজনীতি বুঝি না, ওনারা এখন সংসদে যাইয়া রাজনীতি বুঝতেছে। কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বটবাহিনী আমার বিরোধিতা করত। আমি নাকি রাজনীতি বুঝি না। Hire Google TV. Smart living powered by Homey AI. তিনি আরো বলেন, ডক্টর ইউনূস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যেয়ে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়। এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। সে আমেরিকার সাথে 5টা জঘন্য চুক্তি করে গেছে। বিএনপিরও সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। এ সময় তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না। আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেবে। ভারতের হস্তক্ষেপও মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও মেনে নেওয়া হবে না। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে, আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। আপনারা জনগণ যদি সোচ্চার হন, তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না। আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সময় বেশি দূরে নাই। এই বছরের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করে পালাবে তারেক রহমান। পালাতে হবে, পালাতে বাধ্য হবে ওই। শারীরিকভাবে কিন্তু অক্ষম তারেক, সে জানেন ও কিন্তু সোজাইয়া খুব ভালো হাঁটতে পারে না, আর সোজা হলে কিন্তু বাঁকা হইতে পারে না। দেখবেন চেয়ার ছাড়া কিন্তু নামাজ পড়তে পারে না। সুতরাং ওই যে আজকে থেকে 20 বছর আগে মুসলেকা দিয়া সেনাবাহিনীর পাহারায় টিকিট কাটতে বিমানে উঠা যেভাবে দেশ থেকে পালাইছিল, এখন তো তার তো সহযোগিতা লাগে। তখনও তিনি যেমন কমর ভাঙা অবস্থায় কারো সহযোগিতা ছাড়া দেশ থেকে পালাইতে পারে নাই, ঠিক আগামীতেও কারো সহযোগিতা ছাড়া পারবে না। কিন্তু সেই সময়টা সে যদি কালক্ষেপণ করে, সে যদি তার সর্বোচ্চটুকু দিয়ে যদি চেষ্টা করে যে না টিকে যায়, তাহলে আর ওই সুযোগ ওই পাবে না। আর এই কারণে যারা শারীরিকভাবে অক্ষম, অসুস্থ, এই কারণে সে আগে ভাগেই ভাগবে। কারণ এর মধ্যে এত অল্প সময়ের মধ্যে সুরঙ্গ তার জন্য তৈরি হতে পারবে না। এত অল্প সময়ের মধ্যে সুরঙ্গ তৈরি করা সম্ভব না। দেশবাসী সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী দেশবাসীকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে এবং কখন কি অনিয়মগুলো তুলে ধরতে হবে। আপনারা জানেন যে ডেভিল ইনুস যে গোলামি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে, সাম্রাজ্যবাদের সাথে, সেই চুক্তিটা যদি একেবারে জনগণের সামনে পুরো চুক্তিটা যদি মানে একবার প্রকাশ হয়, তাহলে তারেকের অবস্থান আর ওইখানে থাকবে না। কারণ ওই চুক্তির সাথে কিন্তু বিএনপি এবং জামাতের সম্মতি ছিল। বিশেষ করে এই ইসলাম প্রধান দেশ বা মুসলমানদের সংখ্যা বেশি, সেখানে আপনারা জানেন যেখানে প্রায় 95% প্রায় মুসলমান, সেই দেশে শুকুরের মাংস আমদানি করতে হবে এবং শুকুরের মাংস বৈজ্ঞানিক উপায় যদি সেইটা ঢুকতে পারবে না এমন যদি বৈজ্ঞানিকভাবে বলা হয়, তাহলে ওইটা আনা যাবে না। কিন্তু এছাড়া শুকুরের মাংস আপনাকে আনতে হবে। তো শুকুরের মাংস কিন্তু নানান নামে কিন্তু সেটা আসবে, সরাসরি শুকুরের মাংস নামে কিন্তু আসবে না। এছাড়া যে ধরনের গোলামি চুক্তি তিনি করেছেন, 60-এর একটা বোতাম পর্যন্ত হইলে আপনি অন্য দেশ থেকে কিনতে হলে আপনার যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। মাথায় রাখবেন, দেশ স্বাধীন, দেশ আপনার, বাংলাদেশ আপনার, আপনি বাংলাদেশের নাগরিক। আপনি আপনার দেশের জন্য কি লাগবে না লাগবে এটা আপনার যে কোনো দেশ থেকে আপনি কম দামে পান, ভালো পান, আপনি সেই দেশ থেকে আপনি কিনবেন। কিন্তু আপনাকে বাধ্য করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। আর সেই চুক্তির উপরে কিন্তু বহাল আছে এই ফ্যাসিস্ট তারেক। শুধু একটা জিনিসই মাথায় রাখবেন যে এই চুক্তি থেকে ওই বের হইতে পারবে না। কারণ চুক্তি থেকে বের হলে যুক্তরাষ্ট্র তাকে ঠিক করে ফেলাই দেবে বাউন্ডারির বাইরে। আবার এই চুক্তির মধ্যে থাকলে দেশের জনগণ তাকে দেশের মধ্যে আস্থা রাখবে না। তাই উভয় সংকটের মধ্য থেকেই ক্ষমতা হস্তান্তর করে কোনো এক ভোর রাতে তাকে দেশ থেকে পালিয়ে যেতে তিনি বাধ্য হবেন। এছাড়া তার আগামীর আর কোনো পথ খোলা নাই। যেভাবে মেটিকুলাস ডিজাইন ডিপ স্টেট তাদের করার সাথে যে ডেভিল ইনুসের যে চুক্তি, সেই চুক্তির জন্য কিন্তু ডিপ স্টেট খুব ভালো করে জানে যে ইনুস ছাড়া তাদের আর সম্বল নাই। আগামীতে এখন যদি কালকে যদি একটা অন্তর্বর্তী নির্বাচন আপনারা দিয়ে দেন বা মধ্যবর্তীতে নির্বাচন যদি দেন, সেই নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করবে আওয়ামী লীগ। এইটা ওদের কাছে গোয়েন্দা সেই রিপোর্ট আছে, যেটা ডেভিল ইনুসের সময়কালীন থেকে আপনারা জানেন যে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সেখানে গিয়েছিল যে 91% ভোট পাবে আওয়ামী লীগ, 20% ভোট পাবে বিএনপি, 10% ভোট পাবে জামাত, আর আদার্স ওয়ে যেগুলো আছে সেগুলো। এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু আওয়ামী লীগকে যে কোনো ভাবেই হোক না নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটা জানেন, এটা কিন্তু 12 নির্বাচনের যে 12 তারিখে
ফ্যাসিস্ট তারেকের এই সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই ধরনের আওয়ামী লীগের কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেয় নাই। নিঃসন্দেহে একটা জিনিস মাথায় রাখবেন, এখন জনগণ উদ্ভূত হয়ে আছে, জনগণ অপেক্ষা করতেছে যে কখন আপনি একটা জিনিস ঢাকার সর্বা বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে জয় বাংলা বলে শুধু রাস্তায় নেমে পড়েন, দেখেন আপনার সাথে অজস্র সাধারণ মানুষ এসে সামিল হবে। কৃষক থেকে দিনমজুর থেকে খেটে খাওয়া শ্রমিক, তারা সকলেই এখন শুধু আওয়ামী লীগ একটা প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা প্রাসঙ্গিক, তাই কোনো অপশক্তি নাই যে আওয়ামী লীগকে দাবায় রাখতে পারে। আর এই শক্তি থেকে বাঁচানোর জন্য নিরুপায় তারেক রহমান যে কোনো ভাবেই হোক না কেন, তারেক কিন্তু তার প্রাণে বাঁচানোর জন্য খুব শীঘ্রই, সেই সময়টা খুব বেশি দূরে নাই, এই বছর যাবে না, এই বছরের মধ্যে সমস্ত চ্যাপ্টার ক্লোজ হবে, যেটা আমি অনেক আগেই বলেছি যে 12ই ফেব্রুয়ারি পরপরই কিন্তু আপনারা তখনই কিন্তু আমি বলেছিলাম মেবি সেটা 20 ফেব্রুয়ারি হবে। আমার সেই ভিডিওটা দেখতে হবে, তারিখটা আমি কিন্তু বলেছিলাম যে তারেক যদি বেইমানি না করে তাহলে সর্বোচ্চ 3 মাস, আর যদি তারেক বেইমানি করে তাহলে সর্বোচ্চ 1 বছর, কিন্তু এর জন্য তাকে করুণ পরিণতি ভোগ করতে হবে। কেননা যে আইনের ভিত্তিতে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ শাস্তির বিধান রেখেছে, এই আইনে যাতা করে তার বিএনপিকে একদিন পড়তে হবে। আপনারা এটা খুব ভালো করে জানেন যে তারেক রহমানের কিন্তু তার দলের প্রতি অত কোনো দায়বদ্ধতা নেই, কোনো ভূমিকা নাই। তিনি তার মৃত্যু, তার মায়ের লাশ নিয়ে কিন্তু অপরাজনীতি করেছেন, সেটা আমি অনেক আগেই বলেছি যে নভেম্বরের 29 তারিখ রাত 11:30 তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি সেটা প্রকাশ করেছেন ডিসেম্বরের 30 তারিখে গিয়ে। আপনারা এটা খুব, তিনি কিন্তু এর আগে শিবিরের একজন ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে তারেক আসবে বাংলাদেশে ডিসেম্বরের 25 তারিখে, আর তার মা মারা যাবেন 30 তারিখে। ঠিক তাই হয়েছে, সেটা কিন্তু ঘটনা ঠিক ওইখানে সূত্রটা ঘটেছে। সুতরাং ওরাও কিন্তু এটা জানে বিতর্কতভাবে। একটা জিনিস মাথায় রাখবেন, বিএনপি এবং জামাতি এবং এই যে এনসিপি যাই আছে না কেন, এরা সব এক, আওয়ামী লীগ এবং 14 দল ব্যতীত, জাতীয় পার্টি ব্যতীত যা কিছু আছে, এরা সবই একই রসুনের পাশা, সব এক জায়গায়। সুতরাং ওরা যে বিরোধী দিকগুলো দেখে, এইগুলো দেখে আপনাদের কোনোভাবে ওদের প্রতি ইয়া হওয়া যাবে না, এটা ওদের এটা অন্য একটা ডিজাইন, এটা ওদেরই, ওরা সব এক। এবং আগামী দিন ওরা কি বলবে, একজন আরেকজনের বিরুদ্ধে কি বলে বকাবাজি করবে, গালাবাজি করবে, সেটা ওরা আগের দিনে ঠিক করে রাখে, এবং কবে এই জামাতিরা সংসদ ওয়াকআউট করবে সেই বিষয়টা ওরা ঠিক করে রাখে। সুতরাং একটা জিনিসই ধরে রাখুন, খুব রিসেন্টলি ভালো কিছু হতে যাচ্ছে, জনতার বিজয়, বাংলাদেশের বিজয় অর্জনের জন্য আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু খুব আশাহত হইয়ান না কেউ, এবং খুব শীঘ্রই এই ক্রিটিক্যাল অবস্থা থেকে জনগণ, দেশবাসী মুক্তি পাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, এবং সেইভাবেই সবকিছু হচ্ছে। যেহেতু এখন এই মুহূর্ত থেকে জনগণ অতিষ্ঠ, আর সর্বসাকুল্যে কিন্তু দেশের একটা প্রান্তের মানুষও কিন্তু আপনি দেখতে পারবে না বা বলতে পারবেন না যে তিনি ভালো আছেন, বা বর্তমান যে সংকট, সেই সংকট মোকাবেলায় কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো সেই ধরনের মানে তাদের পদক্ষেপ আমাদের চোখে এখন মতো পড়বে, সেই ধরনের কোনো পদক্ষেপও তাদের মধ্যে নাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন যে সারা দেশে প্রায় 300-র অধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এর মধ্যে 90%-এর উপরে শিশু সব 2 বছরের নিচে। তথাপি বলতে পারেন যে ডেভিল নিউজ থেকে শুরু করে এই পর্যন্ত হামের যে গাফিলতি হয়েছে, তারা একেবারে টিকা সম্পূর্ণভাবে তারা সেটা বন্ধ রেখেছিল। সেই সকল 300-র অধিক শিশু, 50,000-এর উপরে শিশু এখন মৃত্যুর সজ্জায় কিন্তু পাঞ্জা লড়ছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বাংলাদেশের হামের যে প্রাদুর্ভাব এবং হামের যে ভাইরাস, তাকে তারা অতীব মানে রেড অ্যালার্টের মধ্যে রেখেছেন। এবং দর্শক, এতক্ষণ ভিডিওর স্ক্রিনে কিছু আগুন জ্বালানো চাঞ্চল্যকর ফুটেজ দেখতে পেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দিন যত যাচ্ছে ততই বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমান বিএনপি সরকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভিডিওর স্ক্রিনে ভিডিওগুলো দেখে আপনি কি মনের ভাব প্রকাশ করলেন, কি বুঝতে পারলেন, কি মন্তব্য জেগেছে? অবশ্যই প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে, সেই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।